ওয়েলকাম স্টুডেন্টস, কুলবাড়ি ইউটিউব চ্যানেলে আমি স্নেহা। তোমাদেরকে আজকে আমি ক্লাস 10 এর 5th চ্যাপ্টারের পার্ট 20 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টারে মোস্ট অফ দ্য পার্টস কমপ্লিট করে নিয়েছি। আমরা এই চ্যাপ্টারের মধ্যে মোটামুটি যেগুলো পড়বো সেগুলো হচ্ছে ভারতের ভূভাগ নিয়ে, এবং এছাড়াও যে মাটির ক্ষয় রয়েছে, মাটি রয়েছে আর জল সম্পদ রয়েছে, সমস্ত কিছু সম্বন্ধে কিন্তু আমরা অলরেডি পড়াশোনা করে নিয়েছি। ঠিক আছে, তো তোমরা ওগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আগের পাঁচগুলো আলোচনা করে দিও, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমরা এখানে কি বলতে চাইছি। ভারতের মাটি ও আমরা কমপ্লিট করে নিয়েছি। মাটির পরবর্তী যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে মাটির ক্ষয়। ঠিক আছে, তার ফলাফল এবং তার প্রতিরোধ এর ব্যবস্থা সম্বন্ধে আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো দেখে নি। মাটির ক্ষয় সম্বন্ধে আমরা যারা পড়েছি সেটা হচ্ছে মাটির ক্ষয়ের বৃষ্টিপাতের প্রভাব। মাটির ক্ষয় বৃষ্টিপাতের প্রভাব এবং বৃষ্টিপাতের মাধ্যমে যে যে ক্ষয়গুলো হয় সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি পড়ে নিয়েছি আগের পার্টে। আজকে আমরা পড়বো বৃষ্টিপাত বাদে আর কি কি কারণ রয়েছে। তোমাদের আমি আগের বারে বলেছিলাম যে বৃষ্টিপাতাই আমরা আগের বারে করছি। তো এখানে দেখো, ফার্স্টে আমরা মাটির ক্ষয়ের যে ক্ষয় কি সেটা সম্বন্ধে লিখে দিয়েছে। বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, জলপ্রবাহ, সমুদ্র তরঙ্গ এবং প্রাকৃতিক শক্তি ও মানুষের কাজ দ্বারা যে আমাদের ক্ষয় ক্ষতি হচ্ছে, মাটির ক্ষয় হচ্ছে, সেটাকে আমরা মৃত্তিকা ক্ষয় বা মাটি ক্ষয় বলে। বোঝা গেছে? তো এই মাটি ক্ষয়ের যে কারণ সমূহ রয়েছে, দেখো এখানে দু নাম্বার পয়েন্ট আছে, বিকজ 1 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের এই বৃষ্টিপাত। ঠিক আছে, তো বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের সেই ভাগগুলো রয়েছে যেগুলো আমরা অলরেডি এক ক্লাসে আলোচনা করে নিয়েছি, তো তোমরা গিয়ে আগে দেখে নিও। এছাড়াও যে পয়েন্টস গুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের কোশ্চেনে যখন আসবে তখন মাটি ক্ষয়ের কারণ সমূহ, বৃষ্টিপাত এবং বাকি পয়েন্টস গুলো কিন্তু দিতে হবে, সবকিছু একসাথে দেবে। আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি দিচ্ছি বিকজ বৃষ্টিপাত সম্বন্ধে আলাদা ভাবে আসে। বৃষ্টিপাত এর বৃষ্টির জলের মাধ্যমে ক্ষয়ক্ষতির ধরনগুলো আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের আসে, তো সেই কারণে আমরা এখানে বাকিগুলো বলবো। ঠিক আছে, তাহলে চলো কি বলছে দেখি। নেক্সট যে উপায়গুলো রয়েছে যার মাধ্যমে আমাদের মাটির ক্ষয় হয় সেগুলো হচ্ছে বৃষ্টিপাত বাদে প্রবহমান বায়ু। ঠিক আছে, বায়ুর মাধ্যমে আমাদের মাটির ক্ষয় হয়। কোনো একটা অঞ্চলে যদি বায়ু প্রচুর জোরে পরিমাণে বয়, ঠিক আছে, এমন ঝড় উঠলো, মানে ঝড়ের কথাই বলো বা অন্য কিছু বলো, তাহলে সেই অঞ্চলে মাটি কিন্তু সরে যাবে এবং ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাবে। দেখো কি বলছে, এমন মাটি বিশেষ করে যে মাটিগুলোতে উদ্ভিদ নেই, উদ্ভিদবিহীন মাটি, যেখানে কোনো গাছ নেই, সেই মাটিগুলোকে তো ধরে রাখার কোনো বিষয়ই নেই। তো সেই কারণে ওখানে মাটি কিন্তু ক্ষয় হয়ে যাবে। কি বলছে দেখো, প্রায় উদ্ভিদহীন স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে। কোথায় হয় এটা? উদ্ভিদহীন স্বল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে গতিবেগ সম্পন্ন বায়ু যখন প্রবাহিত হয় তখন মাটির কি হয়, উপরিভাগটা ক্ষয়ে যায়। ঠিক আছে, রাজস্থান মরু অঞ্চলে এই মাটি ক্ষয় দেখতে পাওয়া যায়। তাহলে বায়ুর বিষয়ে যখনই বলে তখনই কিন্তু ওটা মানে ফাঁকা অঞ্চল যেখানে উদ্ভিদ নেই, অর্থাৎ মরু অঞ্চলের কথা বলে। বোঝা গেছে? তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে আমাদের ভূপ্রকৃতি। ঠিক আছে, ভূপ্রকৃতির উপর ডিপেন্ড করেও কিন্তু আমাদের মাটি ক্ষয় হয়। কেমন করে হচ্ছে? পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল খাড়া হওয়ায় প্রবহমান জলের সাহায্যে মাটির দ্রুত ক্ষয় হয়। মানে কি, পার্বত্য অঞ্চলে আমাদের যে মাটি, আমাদের যে জল রয়েছে বা নদী রয়েছে, সমস্ত কিছু যখন নিচে বয়ে আসে সেটা তো খুব ফোর্স নিয়ে নিচের দিকে আসে। আর পার্বত্য যে মাটিগুলো থাকে সেগুলো পার্বত্যের ধারে থাকে, তো সেই মাটি ক্ষয়ের পরিমাণ বিশাল হয়ে যায় এই কারণের জন্যই, বিকজ ঢাল প্রচুর রয়েছে, জল যখন নামছে তখন ফোর্সফুলি নামছে, তখন কিন্তু মাটির ক্ষতি হচ্ছে। তাহলে ভূপ্রকৃতি একটা বড় এখানে পয়েন্ট হিসেবে কাজ করছে। আর কি কি রয়েছে? জনসংখ্যার চাপ। একটা অঞ্চলে যদি প্রচুর মানুষ বসবাস করে তাহলে সেখানে মাটি ক্ষয় হবে। কিরকম ভাবে হবে? তাদের জন্য খাদ্যশস্য তৈরি করতে হবে, তাদের খাবারের জন্য সেই মাটির উপরে বারবার চাষ হবে এবং সেখানে কি হবে, সেই মাটির ক্ষতি হবে। এছাড়া মানুষের বিভিন্ন কাজকর্মের ফলে মাটির ক্ষয় হবে। তো জনসংখ্যার চাপ এখানে এইভাবেই কাজ করছে। দেখো, রাস্তাঘাট নির্মাণ, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নির্মাণের জন্য কিন্তু ক্ষতি হবে। নেক্সট কি বলছে, অনিয়ন্ত্রিত পশুচারণ। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের বলতে হবে যদি কোশ্চেনটা আসে। তারপরে কি বলছে, অনিয়ন্ত্রিত পশুচারণ যদি একটা অঞ্চল প্রচুর হয় তাহলে সেখানে গাছ জন্মাবে না এবং মাটির ক্ষতি হবে। ধীরে ধীরে মাটি আর কোন রকমের ঘাস জন্মানোরও অযোগ্য হয়ে পড়বে। বৃক্ষচ্ছেদন সব থেকে বড় পয়েন্ট। আমাদের একটা অঞ্চলে যদি বৃক্ষচ্ছেদন ঘটতে থাকে তাহলে সেখানে কি, মাটিকে ধরে রাখার মতো কোন রকম উদ্ভিদ বা গাছ থাকবে না,
তাহলে সহজেই জল, বাতাস এবং যে কোনো কিছুর মাধ্যমে, যে কোনো এনভায়রনমেন্টাল এর মাধ্যমে কিন্তু সেখানে কি হবে, আমাদের মাটির ক্ষয় হবে। ঠিক আছে, আর কি হতে পারে, আর হতে পারে কৃষি পদ্ধতি। নতুন নতুন যে কৃষি পদ্ধতিগুলো ইউজেস করা হচ্ছে তার মাধ্যমেও কিন্তু আমাদের আহ আধুনিক যে কৃষি ব্যবস্থা হচ্ছে তার মাধ্যমেও কিন্তু আমাদের মাটির ক্ষয় বেড়ে যাচ্ছে। আগে শুধুমাত্র লাঙ্গল ফাঙ্গল দিয়ে কাজ করা হতো, তো এখন বড় বড় যন্ত্র ইউজের মাধ্যমে মাটিতে বড্ড বেশি প্রেসার পড়ছে এবং ক্ষয় পড়ছে। বোঝা যাচ্ছে? খুব ইজি পয়েন্ট, তোমরা যদি একবার পড়ো তাহলেই সব মাথায় ঢুকে যাবে। দেখো এখানে ছবি দিয়ে দিয়েছে, বৃক্ষচ্ছেদনের একটা ছবি দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আমাদের পশুচারণ হচ্ছে অনিয়ন্ত্রিত। তারপর হচ্ছে এখানে মাটির আশেপাশের অঞ্চলে যে পাহাড়ের ঢাল বরাবর যখন জল নিচের দিকে নামে এবং আমাদের আহ মাটির ক্ষতি করে সেটা দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে আমাদের আধুনিক কৃষি পদ্ধতিও দেখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো আধুনিক কৃষি পদ্ধতির মাধ্যমে কেমন করে মাটির ক্ষতি হচ্ছে? নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে স্থানান্তর কৃষি। খুব ডেঞ্জারাস একটা কৃষি। স্থানান্তর কৃষির মাধ্যমে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়। কেমন হচ্ছে, পার্বত্য অঞ্চলে অধিবাসীরা প্রয়োজন অনুযায়ী কিছু জঙ্গলের পরিষ্কার করে কয়েক বছর ধরে চাষ করার পর ওই জমির উর্বর শক্তিটাকে নষ্ট হয়ে গেলে ওই জমিটাকে ফেলে দিয়ে নতুন জমিতে চাষবাস করেন। ঠিক আছে, পার্বত্য অঞ্চলের এই অংশের মাটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয় এবং উত্তর পূর্ব অঞ্চলে এই সমস্যা সব থেকে বেশি হয়। তো মানে স্থানান্তর কৃষি হচ্ছে একটা মাটি, একটা অঞ্চলে, একটা জমিতে ধরো মানে বছরের পর বছর প্রচুর চাষ করা হলো, এক সময় একটা বছরে প্রায় 2-3 রকমের ফসল চাষ করা হচ্ছে। তো চাষ করা করতে করতে ওই মাটিটা এত অবস্থা খারাপ হয়ে গেল যে ওটাকে ছেড়ে দিয়ে এখন আরেকটা অন্য মাটিতে চাষ করতে আছে, আর একটা অন্য জমিতে চাষ করতে আছে। তো স্থানান্তর করলো, ঠিক আছে, এটা স্থানান্তর কৃষি বলে। তো আবার সেই অন্য যে জমিতে আছে সেখানে গিয়েও কিন্তু সেম পরিমাণেই ক্ষয়ক্ষতি ঘটাবে। তো কোথায় এটা দেখতে পাওয়া যায় সেটা লিখে দিয়েছেন। খনিজ আহরণ মেন পয়েন্ট, সেটা কি? খনিজ আহরণ এমন পার্বত্য অঞ্চল ধরো, তারপর হচ্ছে পাহাড়ের ঢাল বরাবর, পাহাড়ের এতেই সব থেকে বেশি হয়। এছাড়া অন্যান্য অঞ্চলেও যে খনিজ আহরণ, মাটি খুঁড়ে 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 নিচে গিয়ে প্রচুর খনিজ বার করে দেওয়া, মাটির প্রচুর ক্ষয়ক্ষতি হয়। ঠিক আছে, মাটির ক্ষয় পূরণ কিন্তু আর হয় না। পশ্চিমবঙ্গ, বিহার, পশ্চিমবঙ্গ কয়েকটা কয়লা খনি অঞ্চলগুলোতেই এই খনিজ আহরণের ফলে মাটির ক্ষয়ক্ষতি হয়। এখানে কয়েকটা নাম দিয়েছে, এখন তোমরা নোট ডাউন করো। সেটা হচ্ছে কি, ভারতের মরুভূমি ও মৃত্তিকা গবেষণা, খুব ইম্পর্টেন্ট। মরুভূমি আর মৃত্তিকা গবেষণাগার হচ্ছে ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র হচ্ছে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট বা CSCRI বলে। ঠিক আছে, কোথায় রয়েছে? রাজস্থানের যোধপুরে। নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট নাম। কোথায় রয়েছে আর হচ্ছে আমাদের কি নাম, ফুল ফর্ম আসতেই পারে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের মৃত্তিকা গবেষণা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স, যেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। এটা আমরা জানি ভালো করে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স ভোপালে অবস্থিত। এই দুটো নাম ভালো করে মুখস্থ করবে। বোঝা গেছে? তাহলে আমাদের এই কারণগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের আগের কারণ ছাড়া এই কারণগুলো নিয়ে আমাদের এই কারণ কমপ্লিট। ওকে, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়বো, সেটা হচ্ছে ভারতের আমাদের এই ভারতে মৃত্তিকা ক্ষয়প্রবণ অঞ্চলগুলো কোথায়, লাইক কোন অঞ্চলে সব থেকে বেশি আমাদের মৃত্তিকা ক্ষয়টা হচ্ছে। দেখো তাহলে ভারতের বিভিন্ন অঞ্চলে মৃত্তিকা ক্ষয় দেখা যায়, বায়ুর দ্বারা ক্ষয়, মাটির দ্বারা ক্ষয়। কোন কোন অঞ্চলে সব থেকে বেশি ক্ষয় হয়? দেখো বায়ুর দ্বারা ক্ষয় যদি হয়, যদি আমরা ধরি যে একটা অঞ্চলে যেখানে বায়ুর দ্বারা ক্ষয় হচ্ছে মাটির, সেটা যদি ধরা হয় তাহলে কোথায় হবে? মরু অঞ্চলে হবে, বললাম তো। মরু অঞ্চল মানে কি? রাজস্থান, গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, তাই তো? চারটে নামই আমরা কিন্তু পড়েছিলাম। তাহলে এরা হবে বায়ুর দ্বারা। যদি নদীর মাধ্যমে যদি বলি যে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, তাহলে কোথায় হতে পারে? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, ওড়িশা, হিমাচল, হিমালয়, পশ্চিম পূর্বঘাট অঞ্চলে। ঠিক আছে, এটাই তোমরা পড়বে। আরেকটা বিষয় দেখো, ঝুম চাষ। ঝুম চাষ নিয়ে আমরা এক্ষুনি পড়বো। ঝুম চাষ হচ্ছে খুব ডেঞ্জারাস একটা চাষ, যে একটা যে চাষটা করতে গেলে মাটির প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যায়। একটা অঞ্চলে যদি একবার ঝুম চাষ করা হয় তাহলে কিন্তু সেখানে আর মাটি ইউজেবল থাকে না। ঠিক আছে,
মাটি পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই ঝুম চাষ এর ফলে মাটির ক্ষয়ক্ষতি প্রচুর হয়। তো এই ঝুম চাষ কোথায় চাষ করা হয়? চাষ করা হচ্ছে কেরল, তামিলনাড়ু, উত্তর পূর্ব ভারতের দিকে। মহারাষ্ট্র, কেরল এবং অন্ধ্রপ্রদেশ ইত্যাদি জায়গায় উপকূলীয় ক্ষয় এবং পশুচারণ জনিত ক্ষয়ের কারণে প্রচুর ক্ষয়ক্ষতিও দেখতে পাওয়া যায়। তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের কোশ্চেন যদি দেয়, এরকমই দেবে যে মাটির ভারতের কয়েকটা মৃত্তিকা ক্ষয় অঞ্চলগুলো বলো। এরকম ইন্ডিভিজুয়ালি তোমাদের দেবে না যে বায়ুর দ্বারা ক্ষয় বা নদীর দ্বারা ক্ষয়। আর যদি দিয়ে দাও তাহলে এখানে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। বোঝা গেছে? তাহলে চলো নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে হচ্ছে আমাদের মাটির ক্ষয়ের ফলাফল। ঠিক আছে, মাটির এই যে ক্ষয় হচ্ছে, এই মাটির ক্ষয়ের ফলে হচ্ছেটা কি, তাই না? হচ্ছে আমাদের উর্বরতা হ্রাস পাচ্ছে। মানে মাটির যে উর্বরতা হচ্ছে, এই যে মাটির ক্ষয়ক্ষতির কথা বললাম, এর ফলে কি মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। মানে মাটি আর চাষের যোগ্য হোক, উদ্ভিদ জন্মানোর যোগ্য হোক, কোন রকমই অবস্থায় আরো থাকছে না। তার মানে উর্বরতা পুরো শেষ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? ভূগর্ভস্থ জলতল অবনমন হচ্ছে। ভূগর্ভস্থ সেই অঞ্চলে যদি মাটির ক্ষয় হতে থাকে তাহলে ওখানে জল ভালো করে জমবে না, এবং গাছ কাটার ফলে ভূগর্ভস্থ যে জলটা রয়েছে সেটাও কিন্তু নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, বৃষ্টির জল দ্রুত অপসারিত হয়ে যাচ্ছে, মাটির নিচে জলের সঞ্চয় হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে বৃষ্টির জল কি হচ্ছে, মাটির ভেতরে গিয়ে আর জমছে না, বিকজ মাটির মধ্যে যে অবস্থাগুলো রয়েছে যার মাধ্যমে ভেতরে গিয়ে জলটা জমবে, সেই মাটিটাই যদি সরে যায় তাহলে কিন্তু আর সেখানে ভূগর্ভস্থ জলতল থাকবে না। মরু প্রসারণ ক্রমাগত আমাদের রাজস্থানের আশেপাশের অঞ্চলে কিন্তু মরুভূমি ছড়িয়ে যাচ্ছে। যত মরুভূমি ছড়াবে, মরুভূমি মানেই সেখানে কোনো রকমের মাটি নেই, কোনো রকমের উদ্ভিদ নেই, কোনো রকমের ফসলও নেই। ঠিক আছে, তাহলে মরু প্রসারণ একটা বড় কারণ, আমাদের বড় ফলাফল মাটি ক্ষয়ের ফলে। বন্যার প্রবণতা বেড়ে যাবে। কোনো অঞ্চলে যদি মাটি না থাকে তাহলে সেখানে কি হবে, অতিরিক্ত গাছ কাটার ফলে সেই মাটি এমনি আলগা হয়ে থাকবে, গাছ থাকবে না। গাছ আমাদের বন্যা যে ফোর্সটা আছে সেটাকে কিন্তু আটকায়। তো এবার যদি গাছ না থাকে তাহলে সেটার সাথে সাথে বন্যার সাথে সাথে কি মাটিও জলের সাথে ভেসে চলে যাবে এবং বন্যার প্রবণতা কিন্তু বেড়ে যাবে। লাভ্যনত্ব নাব্যতা হ্রাস। নাব্যতা হ্রাস কি, ক্ষয়প্রাপ্ত আলগা মাটি নদীর গভীরতা এবং জল ধারণ ক্ষমতা কমাচ্ছে, ফলে নদীর নাব্যতাও কিন্তু হ্রাস পেয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে দেখো। নেক্সট হচ্ছে এই কয়েকটাই হচ্ছে আমাদের মোটামুটি কারণ, তোমাদের এলে কয়েকটা কারণই আসবে, তো এই কয়েকটা পড়ে নিলে হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? দেখো নেক্সট কি বলছে দেখো, এই যে মাটির ক্ষয়ের যে ফলাফল বললাম, মাটির ক্ষয়ের কারণ বললাম, এবার এই মাটির ক্ষয়ের ফলাফল তারপরে কারণ যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু আমরা অলরেডি জেনে গেছি যে কিভাবে এই মাটির ক্ষয় প্রতিরোধ করব, তাই তো? তাই এর কয়েকটা গৃহীত ব্যবস্থা রয়েছে। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের অলওয়েজ দিয়ে থাকে এই কোয়েশ্চেন, এই চ্যাপ্টার থেকে। মাটিগুলো সম্বন্ধে দেবে, কিন্তু তাছাড়াও যেটা সব থেকে বেশি আছে, গৃহীত ব্যবস্থা বা প্রতিরোধ করার যে ক্ষমতা। ঠিক আছে, এছাড়া ফলাফল, এই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 3 থেকে 5 মার্কসের মধ্যে দিয়ে দেয়। তো দেখো আমরা মাটি ক্ষয় প্রতিরোধ কি করে করব, আমরা যদি জানি যে মাটি ক্ষয়ের ফলাফল কি হচ্ছে বা মাটি ক্ষয়ের কারণটা কি, তাহলেই কিন্তু আমরা প্রতিরোধে গৃহীত ব্যবস্থাটা বলতে পারবো, তাই তো? তো মানে আমরা যেমন পড়লাম যে ওর ক্ষতি কি হচ্ছে, ও হচ্ছে বৃক্ষচ্ছেদন হচ্ছে। তো তাহলে আমরা যদি অপোজিট করি, লাইক বৃক্ষ রোপণ করি, তাহলে কিন্তু সেখানে আমাদের আবার মাটির সুব্যবস্থা তৈরি হতে পারে, তাই তো? তো সেটাই আমরা এগুলো করব। তোমরা এরকম ভাবেই বুদ্ধি করে করতে পারো যে যে আমরা কারণগুলো পড়েছি, মানে ক্ষয়ক্ষতির কারণগুলো পড়েছি, সেগুলোকেই অপোজিট যদি বসিয়ে দিই তাহলেই সেটা প্রতিরোধের একটা উপায় হয়ে যাবে। ঠিক আছে, লাইক বৃক্ষরোপণ, দেখো ফার্স্ট পয়েন্টেই আছে বৃক্ষরোপণ। আমরা যদি উদ্ভিদের মূল আটকে রাখতে চাই, উদ্ভিদের মূলে মাটিকে আটকে রাখতে চাই, ক্ষয় না হতে দিতে চাই, বৃষ্টির জল থেকে তাকে রক্ষা করতে চাই, তাহলে কিন্তু আমাদের বৃক্ষরোপণ করতে হবে। ফার্স্ট অফ অল ধাপ চাষ করতে হবে। ধাপ চাষ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখো ধাপ চাষের ছবি দিয়েছে, পাহাড়ের ঢালে ঢালে ধাপ চাষ করা হয়। ধাপ চাষের ফলে কি হয়, বৃষ্টির জলটা সরাসরি মাটির ওপর পড়ে না, আর যখন পড়ে সেটা ধীরে ধীরে গড়িয়ে চলে যায়, জমে না যে মাটিটাকে ক্ষতি করবে। বোঝা গেছে? ধাপ চাষ মোটামুটি সরাসরি যাতে কি জলটা না পড়ে সেই কারণেই করা হয়, আড়াআড়ি ভাবে জল পড়ে। ঠিক আছে,
জলে সরাসরি যাতে না পড়ে গড়িয়ে যেতে পারে সেই জন্য। ছবিটা দেখেছো, খুব ইম্পর্টেন্ট। এই গৃহীত ব্যবস্থাগুলো কিন্তু তোমাদের আসে, এমনি এসএকিউ কোশ্চেনে আছে। ফালি চাষ খুব ইম্পর্টেন্ট একটা চাষ। কয়েকটা চাষের নাম লিখেছে দেখো। পার্বত্য অঞ্চলে যেখানে জমির ঢাল বেশি, অনেক বেশি, এবং জল একই দিকে প্রবাহিত হয়, সেই সকল অঞ্চলে ফালি চাষের মাধ্যমে মাটি ক্ষয় রোধ করা হয়। ঠিক আছে, বেশ ভালো একটা উপায় বলে দিয়েছে। তোমাদের এই যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কোশ্চেনে আসে, তাই ভালো করে প্রত্যেকটাই পড়বে, কোনোটা বাদ দেবে না। সমোন্নতি রেখা বরাবর কাজ। সমোন্নতি রেখা আমরা শব্দটা কিন্তু অঙ্কে পড়েছি। তো এখানে কি বলছে, সমোন্নতি রেখা বরাবর হচ্ছে 8 থেকে 9 ফুট উঁচু করে এমন ভাবে বাঁধ দেওয়া হয় যাতে দুটো বাঁধের মধ্যবর্তী জল বাইরে না বেরোতে পারে, এতে মাটির ক্ষয় রোধ করা যায়। ঠিক আছে, এমন ভাবে বাঁধ তৈরি করা হয় যাতে দুটো বাঁধের মধ্যবর্তী জল বেরিয়ে না যেতে পারে। বোঝা গেছে বিষয়টা? দেখো এখানে ছবি দেখিয়ে দিয়েছে কিভাবে আমাদের সমোন্নতি রেখা বরাবর চাষ হচ্ছে। বোঝা গেছে? নেক্সট দেখো, নেক্সট বলছে যে আমাদের ঝুম চাষ কিরকম করে হয়, ঝুম চাষ রোধ কিভাবে হয়। ঝুম চাষ রোধ করতে হলে আমাদের আগে জানতে হবে যে ঝুম চাষটা কি, তাই তো? তো ঝুম চাষ দেখো, ঝুম চাষ দ্বারা জমি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমি তোমাদের বললাম। তাই ফলে কি হচ্ছে, আমাদের ফসল উৎপাদন পদ্ধতির পরিবর্তন করলেই আমাদের মাটি ক্ষয় রোধ করা যাবে। অনেক অঞ্চলে কিন্তু এখন ঝুম চাষ করাটা বন্ধ করে দিয়েছে, বিকজ মাটির ক্ষয় এত পরিমাণে বেড়ে গেছে বলে। তাহলে আমাদের যদি ঝুম চাষ আমরা রোধ করতে পারি তাহলেই হবে। নেক্সট হচ্ছে আমাদের বাঁধ নির্মাণ। বাঁধ নির্মাণ কি, প্রবাহ পথে, অর্থাৎ জলের প্রবাহ পথের কথা বলেছে। জল যেখানে যাচ্ছে সেই প্রবাহ পথে যদি আমরা একটা বাঁধ নির্মাণ করে দিই তাহলে নদীর জলের গতিবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখো এখানে যে বাঁধ তৈরি করে দিয়েছে এর ফলে কি, যে প্রচুর একটা ফোর্সেবল একটা নদী ছিল সেটার কি, সেটাকে আটকে দিয়ে ধীরে ধীরে জলটাকে ছাড়া হচ্ছে যাতে কি মাটির ক্ষতিটা না করে। বোঝা গেছে? সেটা নদীর তলদেশের মাটি হোক বা আশেপাশের অঞ্চলের মাটি হোক, সব জায়গায়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা ঝুম চাষ এর ছবি, যেখানে হচ্ছে ঝুম চাষ হচ্ছে। যেই ঝুম চাষটাকে আমরা যদি রোধ করি বা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমরা মাটিকে ক্ষতি হওয়া থেকে রক্ষা করতে পারবো। আর কি হতে পারে, আর হচ্ছে আমাদের গালি চাষ। ঠিক আছে, গালি চাষ কি, নালী ক্ষয়ের বৃহৎ রূপ হচ্ছে প্রণালী ক্ষয়, তাই তো? আমরা নালী ক্ষয়, প্রণালী ক্ষয় সমস্ত কিছু কিন্তু পড়েছি। প্রণালী বা খোয়াই ক্ষয়ের ফলে অঞ্চলটি ব্যাডল্যান্ডে পরিণত হয়, এটাও পড়েছি, মনে পড়ছে? ফলে সেই সব অঞ্চলকে ক্ষয়ের হাত থেকে বাঁচতে হলে আমাদের দীর্ঘ শিকড়যুক্ত উদ্ভিদের চারা রোপণ করতে হবে। তাহলে এখানে কিন্তু সব জায়গাতেই আমরা যে একটা কারণ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে চাষ এর মাধ্যমে আমাদের উদ্ভিদ লাগানোর মাধ্যমে, গাছ লাগানোর মাধ্যমে কিন্তু অর্ধেকের বেশি জায়গায় আমরা মাটি ক্ষয় থেকে রক্ষা করতে পারবো। এছাড়াও কিছু প্রকার চাষ রয়েছে যেটার মাধ্যমে আমরা মাটি ক্ষয় কিন্তু রক্ষা করতে পারবো। দেখো গালি ক্ষয় আমরা বলেছিলাম যে গালি ক্ষয় কেমন দেখতে হয়। নালী ক্ষয় হচ্ছে এরকম ছোট নালী হবে, তারপর গালি ক্ষয় হচ্ছে যেটা পরিমাণ যখন বেড়ে যায়, দেখো এতটা বড় মানে ক্ষয় হতে হতে এরকম তৈরি হয়ে গেছে। এই অঞ্চলে যদি আমরা চাষ করি এই ব্যবস্থায়, তাহলে উদ্ভিদের চারা যদি আমরা রোপণ করি আর এখান থেকে ভরাট করে দিই তাহলেই আমরা নদীর স্রোতটাকে আটকে দিতে পারবো, যার মাধ্যমে এই কালি ক্ষয়টা হয়েছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কিন্তু মাটিটা আজকে কমপ্লিট করে দিলাম। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ, এবং এই মাটি চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট নোটস সমস্ত কিছু কিন্তু আমি পুরো ক্লাসে বলে দিয়েছি। তো তোমরা আগের ক্লাসগুলো দেখে নেবে জানতে চাইলে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে ক্লিক করে দিও। এছাড়াও তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে স্কুলওয়ালা অ্যাপ, যেখানে তোমরা ক্লাস 8, 9, 10 এর চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্স পেয়ে যাবে, তারপর হচ্ছে লং ভিডিওসও পেয়ে যাবে প্রত্যেকটা টপিক সমূহ। এছাড়া অন্যান্য বিষয় সম্বন্ধে এবং সাবস্ক্রিপশন সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের জন্য তাহলে এতটাই। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বেল আইকনটাকে প্রেস করে দিও। এছাড়া তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। আজকে রয়েছে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। আপনার ছেলে বা মেয়ে কি ক্লাস 8, 9 বা 10 পড়ে?
তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক অভিভাবকেরই একটি সাধারণ সমস্যা, সব বিষয়ের জন্য ভালো শিক্ষক পাওয়া যায় না, আবার একাধিক টিউশনের জন্য খরচও অনেক বেশি। ফলে অনেক সময় ছাত্রছাত্রীরা কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারে না, আর তার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে। এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে স্কুলওয়ালা অ্যাপ। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি এই অ্যাপে পাবেন ক্লাস 8, 9, 10 সব বিষয়ের ভিডিও ক্লাস, সহজ ভাষায় পড়ানো, অধ্যায় ভিত্তিক নোটস, এমসিকিউ প্র্যাকটিস, রিভিশন ভিডিও এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা। সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি মাসে ফি দিতে পারবেন। ক্লাস 8 মাত্র 149 টাকা প্রতি মাসে, ক্লাস 9 এবং 10 মাত্র 199 টাকা প্রতি মাসে। কোনো বড় অঙ্কের টাকা একসঙ্গে দিতে হবে না। প্রথমে 1 মাস ব্যবহার করে দেখুন, যদি ভালো লাগে পরের মাসে চালিয়ে যান। আর যদি আপনার মনে হয় সন্তানের উপকার হচ্ছে না, তাহলে পরের মাসে কোনো ফি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়, প্রতিটি বিষয়কে সহজভাবে বুঝিয়ে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য স্কুলওয়ালা অ্যাপ হতে পারে একজন নির্ভরযোগ্য পড়ার সঙ্গী। তাহলে আর দেরি কেন? এখনই স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা গুগল প্লে স্টোর থেকে স্কুলওয়ালা অ্যাপ ডাউনলোড করুন। যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন 6292237210 এই নাম্বারে। স্কুলওয়ালা অ্যাপ, ভালোভাবে শিখুন, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় সফল হন।